কথাগুলো বলে টুকরে কেঁদে উঠল লিয়া। ফরহাদ আমিনার দিকে তাকালেন। আমিনা মাথা নিচু করে নিলেন। ওনার চোখ দুটো ছলছল করে জ্বলছে। মনে হয় এখনই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। ফরহাদের বড্ড রাগ আর অভিমান হয়ে উঠলো আমিনার ওপর। মানুষটার সাথে এক রুমে থাকছেন উনি, আর মানুষটা তাকে কিছু বললো না। ফরহাদ লিয়ার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ওর বিয়ে তোর সাথে হবে, আমি দেব বিয়ে, ও তোকে বিয়ে করতেই হবে। আমিনা চট করে মাথা তুলে ফরহাদ আর লিয়ার দিকে তাকালো। লিয়া মাথা নিচু করে ঠুকরে ফুপিয়ে উঠল, লাগবে না ফুফা, আমি হয়তো এখন জোর করে ওকে বিয়ে করে নেব, কিন্তু পরের পরিণাম বুঝতে পারছো না তুমি? আমি নিদ্র থেকে শুধু অবহেলা পাবো, এর থেকে বেশি কিছু পাবো না। যে যাকে ভালোবাসে তাকে নিয়ে সুখে থাক। হ্যাঁ, আমি একটু দুষ্টুমি করি, কিন্তু পরে সবাইকে আবার এক করে দিই। এই যে দেখো না, 3 দিন আগে নিদ্রর সব বন্ধুদের রিলেশন ভেঙে গিয়েছিল, আর গত পরশু আবার সবার কাছে ফোন করে সরি বলে এক করে দিলাম। আসলে আমার কপালটা খুব খারাপ জানো ফুপা, ছোটবেলা থেকে যা চেয়েছি সব হারিয়েছি, পুরো কপাল আমার। কথাগুলো বলে নিজের কপালে হাত দিয়ে থাপ্পড় মারলো লিয়া। লিয়ার লম্বা বক্তব্যে আমিনা ঠিক থাকতে পারলেন না। উনি সোজা গিয়ে লিয়াকে জড়িয়ে ধরলেন। এরপর থমথমে কণ্ঠে বলে উঠলেন আমিনা, আমাকে মাফ করে দে, আমি জীবনেও ভাবতে পারিনি এমন কিছু হবে। লিয়া মুখে মৃদু হাসি এনে আমিনাকে জড়িয়ে ধরে বলল, এখানে তোমার দোষ নেই ফুপি, মানুষ কখন কাকে ভালোবেসে ফেলে নিজেও জানে না। হ্যাঁ, তোমার উপর আমার অভিমান হয়েছে, কেন তুমি আমাকে এগুলো আগে বললে না? তাহলে আমি আর দেশে চলে আসতাম, তুমি দেশে এনে আমাকে কষ্ট দিলে ফুপি। আমি ভেবেছিলাম তুই দেশে আসলে নিদ্রকে কোনোভাবে মানিয়ে নেব। ফরহাদ পাশ থেকে রাগে গদগদ কণ্ঠে বলে উঠলেন, ওকে বিয়ে করতেই হবে, আমি এখনই যাচ্ছি নিদ্রার কাছে। এই বলে ফরহাদ রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। লিয়া তাড়াতাড়ি আমিনাকে ছেড়ে দিয়ে ফরহাদের হাতে টান ধরে বলল, প্লিজ ফুপা, তোমার পায়ে পড়ি, তুমি ওকে কিছু বলো না। ও যাকে নিয়ে সুখী থাকতে পারে তার সাথে ওর বিয়ে দিয়ে দাও। আমি 2 দিন পর ফিরে যাব লন্ডন। ও এখন যেমনই এই ব্যাপারে কিছু জানে না, পরেও ফোন কলের এই ব্যাপারে কিছু না জানবে। তোমাদের কাছে এটাই আমার শেষ রিকোয়েস্ট। এই বলে কাঁদতে কাঁদতে ফরহাদ আর আমিনার রুম থেকে বেরিয়ে গেল রিয়া। আমিনা ধপ করে মেঝেতে বসে বললেন। ফরহাদ সেদিকে তক্কা না করে ওয়াশরুমের দিকে চলে গেলেন। আরো গোটা একটা দিন পেরিয়ে গেল। লিয়া এখন শুধু রুমে বসে থাকে, রুম থেকে বের হয় না। সারাদিন দুষ্টুমি করা মেয়েটা একেবারে শান্ত হয়ে গেছে। আজকের রাতটুকুই আছে লিয়া বাংলাদেশে। কাল সকাল 9টায় চলে যাবে সে দূর দেশে। আর হয়তো কোনোদিন আসা হবে না এই বাংলায়। জন্ম লন্ডনে হলেও নিজ পিতামাতার জন্মস্থান বেশ ভালো লাগে লিয়ার। মানে বাংলার মাতৃভূমি লিয়ার বেশ পছন্দ। ভেবেছিল নিদ্রার সাথে বিয়ে হলে সারা জীবনের জন্য থেকে যাবে বাংলাদেশে। নিদ্রার সাথে ঘুরে বেড়াবে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত জায়গাগুলোতে। কিন্তু তা লিয়ার কপালে ছিল না। তৃপ্তি নিজ রুম থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসলো। রুম থেকে বেরিয়ে আশেপাশে তাকালো সে। রাত বাজে 1টা। এখন কেউ জেগে নেই, তৃপ্তি ভালো করেই জানে। ধীর পায়ে লিয়ার রুমের সামনে এসে দাঁড়ালো তৃপ্তি। রুমের দরজাটা হালকা ভেজানো, দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিল তৃপ্তি। ড্রিম লাইটের আলোয় বেডের উপর 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে লিয়া। তৃপ্তির বুকের ভেতর অজানা চিনচিন ব্যথা অনুভব হলো। দরজাটা হালকা ঠেলে রুমের ভেতর প্রবেশ করলো তৃপ্তি। এরপর আবারও দরজাটা আবছা লাগিয়ে পেছনে ঘুরে লিয়ার দিকে তাকালো। লিয়া একইভাবে বসে আছে। হঠাৎ লিয়া বলে উঠলো, আজ হঠাৎ এত রাতে এই রুমে কি করে? আমার সাথে তো কখনো কথা বলতে চাওনি তুমি, সব সময় আমাকে এড়িয়ে গেছো। আজ কি মনে করে এলে? লিয়ার কথা শুনে তৃপ্তি থমথমি খেয়ে দাঁড়িয়ে গেল। এদিকে তৃপ্তির চোখের আড়ালে হাঁটুর ভাঁজ থেকে লাল বেনারসি শাড়ি বালিশের নিচে লুকিয়ে ফেললো লিয়া। তৃপ্তি গলা খাদে নামিয়ে মাথা নিচু করে বলল, তুমি কি কিছু বলবো আপনি? লিয়া হাঁটু থেকে মুখ তুলে তৃপ্তির দিকে তাকালো। মুখে মৃদু হাসি এনে লিয়া বলল, আমি জানি তুমি কি বলবে। আসলে কি জানো, ভালোবাসাটা কখনো কারোর উপর কাজ করে কেউ মানে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাদের মাঝে আসবো না। তৃপ্তি চট করে লিয়ার দিকে তাকালো। লিয়া তাকিয়েছিল তৃপ্তির দিকে। চোখাচোখি হতেই লিয়া চোখ ফিরিয়ে নিল তৃপ্তির থেকে। তৃপ্তি ধীর পায়ে লিয়ার বেডের পাশে এসে বসলো। এরপর রিন্নি নিয়ে বলল, আমি জানতাম না নিত্র ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে।
যদি জানতাম তাহলে কখনো নেত্র ভাইয়ার লাইফে আমি আসতাম না। যখন আমি জেনেছি তোমার সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়ে আছে, তখন অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে ভাইয়া আমার উপর দুর্বল হয়ে পড়েছে। আর আমি তো সেই 3 বছর আগে থেকে তার প্রতি দুর্বল হয়েছিলাম। তৃপ্তির কথা শুনে লিয়ার ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। থমথমে চোখে তৃপ্তির দিকে তাকালো লিয়া। তৃপ্তি মাথা নিচু করে নিল। লিয়া ডান হাত দিয়ে নিজের দুই চোখে পানি মুছতে মুছতে বলল, কি, তুমি 3 বছর ধরে নিদ্রকে ভালোবেসে আসছো? তৃপ্তি মাথা নিচু করে মুখে আওয়াজ করলো। লিয়া মনে মনে বলে উঠল, 3 বছর? আর আমি 2 বছরের কথা ভেবে কষ্ট পাচ্ছি। এটা আমার থেকেও এগিয়ে। মনে মনে এই বলে লিয়া মুখে বলল, নিদ্রকে জানাওনি তুমি 3 বছর আগে যে তুমি নিদ্রকে ভালোবাসো? তৃপ্তি মাথা দুই দিকে দুলালো, যার মানে সে জানায়নি। লিয়া তৃপ্তির ডান হাতটা ধরে বলল, এখন জানিয়ে দাও, না হলে আমার মতো কষ্ট পাবে। ছেলে মানুষের মন কখন কার উপর কাজ করে বলা যায় না। অন্য কারো উপর মনে যেতে দেব না। বলতে বলতে মাথা তুলে লিয়ার দিকে তাকালো তৃপ্তি। লিয়া ফিক করে হেসে উঠল। তৃপ্তি সিনায় ধাক্কা মেরে বলল, তোমাকে দেখে মনে হয় না তুমি চঞ্চল মেয়ে, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি কেমন। লিয়ার কথা শুনে তৃপ্তি ভ্রু নাচিয়ে বলল, কেমন? আচ্ছা বাদ দাও, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? লিয়া তৃপ্তির ডান হাতটা আবারও নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলল। লিয়ার কথা শুনে তৃপ্তি প্রশ্নবোধক দৃষ্টিতে লিয়ার দিকে তাকিয়ে বলল। কি রিকোয়েস্ট? লিয়াও বালিশের নিচ থেকে লাল লেহেঙ্গাটা বের করে তৃপ্তির দিকে বাড়িয়ে দিল। এটা আমি এনেছিলাম লন্ডন থেকে, ভেবেছিলাম। আচ্ছা, এটা তুমি। এটা কি করে হয় আপ্পি? তুমি তো কষ্ট করে নিয়ে এলে এটা। তোমার বিয়েতে লাগবে, তুমি রেখে দাও। আমার আর বিয়ে? কথাটা বলে লিয়া দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, তুমি এটা রাখো, ভেবে নাও তোমার বড় বোন তোমাকে গিফট করেছে। তৃপ্তি নিতে চাইল না, কিন্তু লিয়া জোর করে দিয়ে দিল। লেহেঙ্গাটা অনেক সুন্দর। তৃপ্তি একটু উল্টে পাল্টে দেখে বলল, তোমার পছন্দ খুব সুন্দর আপ্পি, আমার অনেক পছন্দ হয়েছে। প্রথমে তো নিতেই চাচ্ছিলে না, এখন বলছো পছন্দও হয়েছে। তৃপ্তি ফিক করে হেসে উঠল। লিয়াও হাসলো। হঠাৎ তৃপ্তি চিন্তিত ভঙ্গি হয়ে উঠল। লিয়া তা দেখে বলল, কি হয়েছে? আসলে আপ্পি, আমি তোমার সাথে যেমন স্বাভাবিকভাবে কথা বলছি, এই বাড়ির অন্য লোকদের সাথে এমনভাবে কথা বলি না। তৃপ্তির কথা কিছু বুঝতে না পেরে লিয়া বলল, মানে? আসলে আমার মাঝে একটা বাচ্চা বাচ্চা স্বভাব একটা কাজ করে, আর আমি সেইভাবে সবার সাথে কথা বা চলাফেরা করি। সবাই আমার সিরিয়াস ফেস কখনো দেখেনি। সবাই ভাবে আমি কিচ্ছু বুঝি না। এমনকি আমার আপন আম্মুও কখনো বুঝতে পারেনি এই বিষয়টা। আমার এই দিকটা শুধু আমার ফ্রেন্ডরা জানতো, এছাড়া আর কেউ জানতো না। আর আজ আমি তোমার কাছে শেয়ার করলাম। লিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির দিকে। তৃপ্তি জোরে নিঃশ্বাস ছেড়ে হেসে বলে উঠল, আচ্ছা আপনি তুমিই বলো, এখনকার মানুষ কখনো বোকা হয়? আর বিশেষ করে লেখাপড়া করা ছেলে বা মেয়েরা কখনোই তো বোকা হতে পারে না। যারা ভাবে তারা বোকা, কিছুই বোঝে না, আসলে তারা নিজেরাই বোকা। ওই মানুষটাকে তারা চিনতে ভুল করেছে। লিয়া আবুলের মতো তাকিয়ে আছে তৃপ্তির দিকে। তৃপ্তি অন্যদিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়লো। লিয়া বলে উঠল, অনেক রাত হয়েছে, এবার গিয়ে ঘুমাও। তোমার কথার আগা মাথা কিচ্ছু আমার মাথায় কাজ করছে না। কাজ করবে। আজ তো আমাকে এমন দেখলে, কাল সকালে আমাকে দেখো, তখন তোমার প্রতিটা কথার মানে বুঝতে পারবে। এই বলে তৃপ্তি বসা থেকে উঠে দাঁড়ালো। লিয়া অন্যদিকে তাকিয়ে বলে উঠল, শেষ একটা রিকোয়েস্ট করবো, রাখবে? তৃপ্তি পেছনে ঘুরে লিয়ার দিকে তাকালো। লিয়া আগের ভঙ্গিতেই বলে উঠল, তোমার আর নিদ্রর বিয়ের সময় এই লেহেঙ্গাটা পরো প্লিজ, আর নিদ্রকে কখনো দূরে সরিয়ে দিও না। লিয়ার কথা শুনে তৃপ্তি আবারও বেডের পাশে এসে লিয়ার ডান হাত ধরে বলল, যতদিন বেঁচে আছি কখনো তার হাত ছাড়ব না আপনি। কিন্তু সে যদি আমাকে ভুল প্রমাণ করে যে সে আমাকে ভালোবাসে না, বা অন্য কিছুতে সে ভুল প্রমাণ হয়, তাহলে তাকে ছেড়ে যেতে দ্বিতীয়বার আমি ভাববো না আপনি। আমার এখনও তাকে পরীক্ষা করা বাকি আছে। আর তোমার এই লেহেঙ্গা, সেটা তুমি নিশ্চিন্তে থাকো,
আমাদের বিয়ের দিনই তোমার এই লেহেঙ্গা আমি পরবো। লিয়া তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিল। তৃপ্তি লিয়ার রুম থেকে হাতে লেহেঙ্গা নিয়ে বেরিয়ে গেল। লিয়া পেটের ওপর টান টান হয়ে শুয়ে চোখ বুঝে নিল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়লো। তৃপ্তির কথাগুলো লিয়ার মাথায় খেলা করতে লাগলো। কি বলে গেল মেয়েটা এগুলো? লিয়া কিছু বুঝতে পারছে না। কাল সকালের অপেক্ষা, তারপরই তৃপ্তিকে বুঝতে পারবে লিয়া। সকাল 7টা বাজে। সুজন তড়িঘড়ি করে নিত্রদের বাসার মধ্যে প্রবেশ করলো। ডাইনিং টেবিলে আমিনা খাবার বাড়ছেন। সুজনকে এত সকালে দেখে তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন সুজনের দিকে। ছেলেটাকে কেমন যেন এলোমেলো লাগছে আমিনার কাছে। আমিনা একটু এগিয়ে গেলেন সুজনের দিকে। আমিনা কিছু বলার আগে সুজন বলল। লিয়া কোথায় আন্টি? আমিনা কিছু বুঝতে না পেরে বললেন, ওই রুমেই আছে, একটু পর চলে যাবে। কেন বলো তো? পরে বলবো আন্টি। এই বলেই সুজন সিঁড়ির দিকে হাঁটা ধরল। আমিনা পেছন থেকে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজের কাজে চলে গেলেন। সুজন লিয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের ভেতরে লিয়া নিজে সবকিছু গোছাচ্ছে। সুজন রুমের ভিতরে প্রবেশ করে ধপ করে দরজা লাগিয়ে দিল। লিয়া চমকে উঠে পিছনে ঘুরে সুজনের দিকে তাকালো। ছেলেটার চোখ মুখ কেমন লাল হয়ে আছে, ঠিকমতো ঘুমায় না মনে হয়। সুজন লম্বা লম্বা পা ফেলে লিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল। চলে যাচ্ছিস? লিয়া নিজের কাজে মন দিয়ে মুখে আওয়াজ করলো। সুজন লিয়াকে টান দিয়ে নিজের দিকে ঘোরালো। এরপর লিয়ার দুই বাহুতে শক্ত করে ধরে বলল, আমার কি হবে তাহলে? আমাকে প্রমিস করেছিলি আমি যা চাইবো তাই আমাকে দিবি, আমাকে সেটা না দিয়ে চলে যাবি? সুজন শক্ত করে লিয়ার বাহু ধরায় ব্যথায় কোকিয়ে উঠল লিয়া। এরপর চোখ মুখ কুঁচকে বলল, ছাড়ো সুজন, ব্যথা পাচ্ছে তো। তুই কি চাইবি বল, আমি দিচ্ছি। সুজনের চোখে মুখে খুশির ঝলক মেরে উঠল। সত্যি দিবি? বল কি চাই তোর? তোকে চাই লিয়া, দিবি আমাকে? কথা দিচ্ছি, খুব যত্ন করে সাজিয়ে রাখবো। সুজনের কথা শুনে লিয়া ভাবান্তক হলো না, কারণ লিয়া জানতো সুজন এমন কিছুই বলবে। সুজনের কিছু কিছু ব্যবহারে লিয়া বেশ বুঝতে পেরেছে। এটা কোনোদিনও সম্ভব নয় সুজন। আমি একবার কষ্ট পেয়েছি, আর পেতে চাই না। সারা জীবন একাই কাটিয়ে দেবো আমি। লিয়ার কথা শুনে সুজন লিয়ার বাহু আবারও শক্ত করে ধরল। একটাবার সুযোগ দে, শুধু একটা বার। কষ্ট কি জিনিস কোনোদিন তোকে বুঝতে দেব না। লিয়া মৃদু স্বরে হেসে উঠল। এখনই তো আমাকে এভাবে ধরে রেখে কষ্ট দিচ্ছিস। সুজন চট করে লিয়াকে ছেড়ে দিল। এরপর লিয়ার ডান হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলল, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। 2টা বছর ধরে তোর জন্য অপেক্ষা করছি। পরশু যখন শুনলাম তোর সাথে নিত্রর বিয়ে ঠিক হয়ে আছে, নিজেকে সামনে রাখতে পারছিলাম না জানিস। এই 2 রাত তোকে ভেবে ভেবে কাটিয়েছি, কিন্তু গতকাল রাতে যখন জানতে পেরেছি তুই দেশে চলে যাবি, নিত্রর সাথে তোর বিয়ে হচ্ছে না, খুশিতে কান্না করে দিয়েছি জানিস। আর আজ সকালে ছুটে এসেছি তোর কাছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। কথাগুলো বলে সুজন হাঁটু মুড়ে ফ্লোরে বসে লিয়ার দুই পা একসাথে জড়িয়ে ধরল। লিয়া সুজনের কাঁধে ধাক্কা মারতে মারতে বলল, কি করছিস সুজন, পা ছাড়। না, ছাড়বো না। যতক্ষণ না তুই আমাকে মেনে নিবি ততক্ষণ আমি তোকে ছাড়বো না। সুজন, এটা হয় না। কেন হয় না? তুই কি অন্য কাউকে ভালোবাসিস? না মানে? লিয়াকে থামিয়ে দিয়ে সুজন বলল, না থাকলে আমাকে মেনে নিতে সমস্যা কি? মেনে নে না ইয়ার, কখনো তোকে কষ্ট পেতে দেবো না, প্রমিস করছি তো। লিয়া কি করবে বুঝতে পারছে না। এই পাগলকে কি করে থামাবে? এই পাগল তো একেবারে উঠে পড়ে লেগেছে। লিয়ার ভাবনার মাঝে সুজন বলে উঠল, এত ভাবার কিছু নেই। আর তুই যতই ভাবিস না কেন, তোকে আর আমি ছাড়ছি না। এক হয় তুই আমাকে মেনে নিবি, আর না হয় এটা ধর, এটা দিয়ে আমাকে শেষ করে দিয়ে তারপর যাবি। এই বলে পেছন থেকে একটা ছুরি বের করে লিয়ার সামনে ধরলো সুজন। লিয়া কি করবে বুঝতে পারছে না। সুজন একেবারে পাগল হয়ে গেছে। এখন ভুলভাল ডিসিশন নিলে বড় দুর্ঘটনা ঘটে যাবে। লিয়া আস্তে করে সুজনের হাত থেকে ছুরিটা নিয়ে নিল। এরপর দূরে ফেলে দিয়ে বলল, পা ছেড়ে উঠে দাঁড়া। না, আগে বল তুই আমাকে নিবি। লিয়া নিজের ঘাড় ডলতে ডলতে লাজুক হেসে রিন্ডি নিয়ে বলল। ঠিক আছে, মেনে নিলাম। কথাটা শুনে সুজনের দুনিয়া যেন কিছু সময়ের জন্য থমকে গেল। ভিতরে লাড্ডু ফুটতে শুরু করলো সুজনের। তবু সুজন নিজের খুশি বাহিরে বের না করে বলল, এইভাবে বলে হবে না। আমি আই লাভ ইউ বলবো, আর তুই আই লাভ ইউ টু বলবি। সুজন, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে।
লিয়া কিছুটা রাগী গলায় বলল। সুজন ভাবন্তক হলো না, সে আগের ভঙ্গিতেই বলল, রাগ দেখে লাভ নেই। আমি বললেই তুই রিপ্লাই দিবি, না হলে তোকে ছাড়বো না আমি আজ। লিয়া অসহায় পেস করে সুজনের দিকে তাকালো, কিন্তু লাভ হলো না। সুজন মাথা নিচু করে লিয়ার পা জড়িয়ে বসে আছে। লিয়া মনে অজানা একটা অনুভূতি কাজ করছে। সে হেসে উঠে বলল, যা বলার তাড়াতাড়ি বল, আমার পা দুটো জড়িয়ে ধরে ভেঙে ফেলবি মনে হচ্ছে। আই লাভ ইউ লিয়া। আই লাভ ইউ টু। এবার খুশি তো? এবার পা ছাড়। না, ছাড়বো না। তোর বলা হয়নি, তুই বলবি। আই লাভ ইউ সুজন, আমি তোমাকে ভালোবাসি। সুজনের কথা শুনে লিয়ার রাগ উঠে গেল। এটা একটু বেশি করছে সুজন। তবু লিয়া নিজেকে কিছুটা শান্ত রেখে বলল, ওফো, ওকে বলছি আই লাভ ইউ টু সুজন, আমিও তোমাকে ভালোবাসি। এবার সুজন লিয়ার পা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। লিয়া মাথা নিচু করে আছে। মেয়েটার চোখ ছলছল করছে। যাকে চেয়েছে তাকে পায়নি, কিন্তু যে তাকে চেয়েছে তাকে কেন ফিরিয়ে দেবে? না পাওয়ার কষ্ট তো লিয়া বুঝতে পারে। সুজন লিয়ার সামনে এসে লিয়ার দুই গালে হাত রেখে চোখের পানি মুছে দিয়েই বলল, এই চোখে যেন আর পানি না দেখি। এতদিন যার নাম মনে ছিল তার নাম ডাস্টার দিয়ে মুছে ফেল, আর আমার নাম খোদাই করে লিখে নে, যেন ডাস্টার দিয়েও মোছা না যায়। লিয়া ডুকরে কেঁদে উঠল। সুজন দুবাহুতে আবদ্ধ করে নেয় লিয়াকে। এরপর মাথায় হাত বুলিয়ে বলল, আর কাঁদতে হবে না, আমি নিচে যাচ্ছি, রেডি হয়ে নিচে আয়, এয়ারপোর্ট পর্যন্ত যাব। যাওয়া লাগবে না তোর। ফুপিয়ে বলল লিয়া। সুজন লিয়াকে ছেড়ে দিয়ে বলল, সেটা আমি দেখব, এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। এই বলে সুজন লিয়ার রুম থেকে বেরিয়ে গেল। সুজনের কাজ দেখে লিয়া হেসে ফেলল। ছেলেটা লিয়াকে এত ভালোবাসে, লিয়া এত কাছে থেকেও তেমন বুঝতে পারেনি। ডাইনিং টেবিলে বসে সবাই সকালের নাস্তা শেষ করছে। লিয়া তৃপ্তিকে দেখে বেশ অবাক হয়েছে। গতকাল রাতে তার সাথে কত স্ট্রং ভাবে কথা বললো, আর আজ পুরো বাচ্চাদের মতো ন্যাকামি ভাবে চলছে। লিয়া তৃপ্তির কথাগুলো এবার বুঝতে পারলো। বাসা থেকে সবার কাছে বিদায় নিয়ে লিয়া, তৃপ্তি, নিড্র আর সুজন আসলো এয়ারপোর্টে। লিয়া তৃপ্তিকে নিজের কাছে টেনে এনে বলল, এমন স্বভাব পাল্টে ফেলো, তোমার স্ট্রং থাকলে খুব ভালো লাগলে। এভাবে বাচ্চাদের মতো ন্যাক আমি ভালো বানাচ্ছে না। ফিসফিস করে তৃপ্তিকে বলল লিয়া। তৃপ্তি মুচকি হাসলো, এরপর মাথা নেড়ে সায় দিল। লিয়া নিদ্রর সামনে এসে দাঁড়ালো। নিদ্র ভাবান্তক হয়ে বলল, আসলে 1 সপ্তাহ হলো না, আবার চলে যাচ্ছিস? লিয়া মৃদু হেসে জবাব দিল, যেটার জন্য আসলাম সেটা হলো না, তাই চলে যাচ্ছি। বাট অন্য কিছু পেয়ে গেছি, দেখি সে কতটা ভালো। শেষের কথায় সুজনের দিকে তাকিয়ে বলল লিয়া। নিদ্র কিছু বুঝতে পারছে না, কোনোভাবেই অঙ্ক মিলছে না নিদ্র। লিয়া সুজনের সামনে এসে দাঁড়ালো। সুজন একটু ঝুঁকে লিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, খুব তাড়াতাড়ি আমি লন্ডনে ব্যাক করছি লিয়াচান, সাবধানে থাকবেন। এই সুজন কিন্তু অনেক টেনশনে থাকবে আপনার জন্য, ফোন দিলে চটপট ফোনটা ধরবেন। লিয়া লাজুক হাসলো সুজনের আপনি সমর্থন শুনে। এরপর সবাই থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতর প্রবেশ করলো লিয়া। তৃপ্তি, নিদ্র আর সুজন শুধু তাকিয়েছিল। বেলা 4টা বাজে। লিয়া দেশ ছেড়েছে আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আমিরা নিজের লাগেজে কয়েকটা শাড়ি পরে নিচ্ছেন। ফরহাদেরও কিছু শার্ট প্যান্ট নিয়ে নিয়েছেন। প্রায় 20 দিনের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন আমেনা আর ফরহাদ ডক্টর দেখানোর জন্য। ইদানিং আমেনার শরীরটা ভালো যাচ্ছে না। তার ওপর ফরহাদ কাজ কাজ করে নিজের শরীরের দিকে নজর দিচ্ছে না। তাই আমিনা সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসতে। নিদ্র তার শুনে সোজা বলে দিয়েছে সিঙ্গাপুরের কথা। আমিনার ডক্টরও দেখানো হলো আর ঘোরাফেরাও হলো। রুমের মধ্যে দরজার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তৃপ্তি। আমিনা গটগট করে তৃপ্তিকে বলছেন, একদম দুষ্টুমি করবি না, নিজের মতো খাবি দাবি চলবি ফিরবি। সকালে বুয়া এসে রান্না করে দিয়ে যাবে, দুপুরে সুন্দর মতো খেয়ে দিয়ে ঘুমোবি। নিদ্রকে রাগানোর মতো কোনো কাজ করবি না। এই 20 দিন কোনো মতে ওর থেকে দূরে থাকার চেষ্টা করবি। আমরা এখন কাছে নেই, কোনো দুর্ঘটনা ঘটে যাবে ও রেগে গেলে। আমি কি বলছি বুঝতে পারছিস? শেষের কথা লাগেজের চেন আটকে তৃপ্তির দিকে ফিরে বলল আমিনা। তৃপ্তি মাথা নিচু রেখে মুখে আওয়াজ করল। আমিনা তৃপ্তির সামনে এসে দাঁড়ালেন। তৃপ্তির মুখটা একটুখানি হয়ে আছে। আমিনা তৃপ্তির মুখটা নিজের দিকে তুলে বললেন, কি হয়েছে?
আমার কেমন যেন ভয় করছে। ভাইয়া সারাদিন বাসার বাইরে থাকে, আর আমি একা এই এত বড় বাসায় কি করে থাকবো? আমি নিদ্রকে বলে দিব যাতে বাসা থেকে বেশি বের না হয়। আর সুমি তো আছেই, দরকার হলে ওর কাছে গিয়ে সময় কাটাবি। আমিনা কথা শুনে তৃপ্তি ঠোঁট উল্টে বলল, সুমি আপু তো তার কাজে সেই সকালে বেরিয়ে যায় বাসা থেকে, আর ফেরে বিকেল 5টায়। আমিনা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা, আমি কিছু বলছি, মন দিয়ে শোন। বলো। তৃপ্তি আগ্রহ নিয়ে উৎকণ্ঠিত হয়ে বলল। আমিনা তৃপ্তির কাঁধে হাত রেখে বললেন, যখন নিদ্র বাসা থেকে বেরিয়ে যাবে তখন সোজা বাসার মেন দরজা লাগিয়ে দিবি। এরপর নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে রুমে থাকবি। নিদ্র যখন আবার বাসায় ফিরবে তখন তোকে কল করবে, তখন তুই আবার নিচে এসে দরজা খুলে দিবি। আমি তোকে একা রেখে যেতে চাই না, কিন্তু এখন হুট করে হয়ে গেছে সব, তাই রেখে যাচ্ছি, না হলে তোকে গ্রামে পাঠিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে বড় আম্মু, তুমি টেনশন করো না। তুমি যেভাবে বলেছো আমি সেইভাবে চলবো। তৃপ্তি আমিনার হাত ধরে বলল। আমিনা তৃপ্তির কথা শুনে কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে বললেন, এই তো গুড, তাহলে এবার চল, আমাদের বিদায় দিয়ে আসবি। তৃপ্তি আর কথা বাড়ালো না। আমিনা লাগেজ নিয়ে নিচে নেমে এলেন। ফরহাদ আর নিদ্র গাড়ির কাছে দাঁড়িয়েছিল। আমিনা গাড়িতেও উঠে বসলেন। তৃপ্তি আস্তে করে আমিনার পাশে বসে পড়ল। ফরহাদ সামনের সিটে বসলো আর নিদ্র ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে। গাড়ির মধ্যে আমিনা তৃপ্তিকে আরো কিছু কথা বলে দিলেন। সাবধানের সাথে চলাফেরা করতে বলেছেন। এয়ারপোর্টে এসে গাড়ি পার্ক করলো নিদ্র। গাড়ি থেকে নেমে আমিনা নিদ্রকে বললেন, যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে চলবি, একদম দেরি করে বাসায় ফিরবি না। মেয়েটা একা বাসায়, মাথায় যেন এটা সব সময় থাকে। আমিনার কথা শুনে নিদ্র শুধু মাথা নাড়ালো। আমিনা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে এয়ারপোর্টের ভিতর চলে গেলেন। আমিনার পিছু পিছু ফরহাদ ও নিদ্র আর তৃপ্তির থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতর চলে গেল। আর তাকিয়ে থেকে লাভ নেই, গাড়িতে উঠে বসে পড় এবার। তৃপ্তি মুখ ভেঙচি কেটে গাড়িতে উঠে বসলো। নিদ্র জোরে একটা নিঃশ্বাস ছেড়ে ড্রাইভিং সিটে উঠে বসলো। রাত প্রায় 10টা বাজে। তৃপ্তি নিজ রুমে সুমির সাথে বসে কথা বলছে। সুমি তার অফিসের কলিগদের সাথে কাটানো আজকের মজার কথা শুনছে তৃপ্তিকে। দুজনেই হে হে করে হাসছে। এরই মধ্যে নীলা কল করে যোগ দিল তাদের সাথে। সুমি কল রিসিভ করে কথা বলল কিছুক্ষণ। তৃপ্তিও খানিকক্ষণ কথা বলল। এবার আবারও আড্ডা জমিয়ে দিল। নীলা ফোনের অপর পাশ থেকে তৃপ্তি আর সুমির কথা শুনে হাসছে। প্রায় বেশ কিছু সময় কাটানোর পর হঠাৎ নিদ্র তৃপ্তির রুমে তাকালো। তৃপ্তি আর সুমি নিদ্রর দিকে তাকালো। নিদ্র হাতের ঘড়ি খুলতে খুলতে সুমিকে বলল, অনেক হয়েছে সুমি, এবার তোমার ফ্ল্যাটে যাও। নিদ্র কথা শুনে সুমি তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আসি তৃপ্তি, কাল দেখা হবে। আগামীকাল আমার পুরো দিন ছুটি। ঠিক আছে আপু। তৃপ্তির কথা শেষ করে চলে গেল সুমি। নিদ্র তৃপ্তির রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নিচে গিয়ে খাবার রেডি কর, প্রচুর খিদে পেয়েছে। আমি একা যেতে পারবো না, আমার ভয় করে। নিদ্রর কথা শুনে চট করে বলল তৃপ্তি। নিদ্র হাঁটা থামিয়ে দিল। এরপর পেছনে ঘুরে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি মাথা চুলকে মেঝেতে তাকিয়ে আছে। নিদ্র বিরক্তি নিয়ে তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেল। তৃপ্তি মুখ ভেঙচি কেটে ফোন হাতে নিয়ে গেম খেলা শুরু করলো। কিছুক্ষণ পর নিদ্র ফ্রেশ হয়ে এসে দাঁড়ালো তৃপ্তির রুমের দরজার সামনে। এরপর তৃপ্তিকে ডেকে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। তৃপ্তিও আর বসে না থেকে নিদ্র পিছু পিছু নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে বসে আছে নিদ্র। তৃপ্তি কিচেন থেকে প্লেটে খাবার বের করে আসলো। নিদ্রর সামনে প্লেটটা রাখতে নিদ্র তৃপ্তিকে টান মেরে নিজের কোলে বসে নিল। আচমকা এমন হাওয়ায় তৃপ্তি থমথমে খেয়ে কেঁপে উঠল। নিদ্রর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে তৃপ্তি বলল, এটা কি হচ্ছে? তৃপ্তির কথা শুনে নিদ্র দুই দিকে মাথা নাড়ালো। মানে কিছু না। তৃপ্তি বিরক্তিকর মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তাহলে এভাবে আমাকে চিপকে ধরেছো কেন? ছাড়ো, আমার খিদে পেয়েছে, আমার প্লেটটা নিয়ে আসি। তুই পরে যাবি, আমাকে খাইয়ে দে। তৃপ্তির কথা শুনে নিদ্র বলল। তৃপ্তি চোখ গোল গোল করে নিদ্রর দিকে তাকিয়ে বলল, মানে তোমার হাতে কি হয়েছে? আমি খাইয়ে দিব কেন তোমাকে? হাত ব্যথা করছে। দেখো, আমাকে ছাড়ো, আমি খাইয়ে দিব তোমাকে। আমার কেমন যেন লাগছে।
বড়ম্মু বলে গেছে তোমার থেকে এই 20 দিন দূরে দূরে থাকতে। তৃপ্তির কথা শুনে কপাল কুঁচকে তাকালো নিদ্র। তৃপ্তির সেদিকে পাত্তা না দিয়ে নিদ্রর হাত নিজের কোমর থেকে ছাড়ালো। এরপর কুল থেকে নেমে দাঁড়িয়ে নিদ্রর প্লেটের ভাত মেখে এক লোকমা নিদ্রর মুখের সামনে ধরলো। নিদ্র তৃপ্তির মুখের দিকে তাকিয়ে হাত থেকে ভাত মুখে পুরে নিল। তৃপ্তি কয়েক লোকমা নিদ্রকে খাইয়ে দেওয়ার পর নিদ্র বলল, হয়েছে, আমি খেতে পারবো, তুই নিচে প্লেট নিয়ে আয়। তৃপ্তি আর কথা বাড়ালো না। সে নিদ্রর প্লেটটা টেবিলের ওপর রেখে কিচেনের দিকে চলে গেল। নিদ্র খানিকক্ষণ তৃপ্তির দিকে তাকিয়ে রইল। ডাইনিং টেবিল থেকে কিচেনের ভিতরটা স্পষ্ট দেখা যায়। মেয়েটাকে বুঝে উঠতে পারছে না নিদ্র, তবে এটা বেশ বুঝতে পারছে তৃপ্তির মধ্যে পরিবর্তন হচ্ছে। আগে নিদ্র জড়িয়ে ধরলে চুপচাপ থাকতো, কিন্তু এখন ছুটে চলে যাওয়ার চেষ্টা করে। কিছু বুঝতে পারছে না নিদ্র। খাওয়ায় মন দিল সে। তৃপ্তিও নিজের প্লেটে এনে খাওয়ায় মন দিল। কোনো কথা বলছে না তৃপ্তি, চুপচাপ মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। নিদ্র আর চোখে তৃপ্তিকে দেখছে। খাওয়া দাওয়া শেষে তৃপ্তি সব গুছিয়ে রেখে নিজের রুমে এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। এরপর ঠোঁট কামড়ে হাসতে হাসতে বেডের ওপর গিয়ে শুয়ে পড়লো। এদিকে নিদ্র কিছু বুঝতে না পেরে নিজ রুমে গিয়ে সেও দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লো। সকাল 11টা বাজে। বুয়া রান্না করবে বলেছে, কিন্তু তৃপ্তি দিচ্ছে না বুয়াকে রান্না করতে। সে আজ নিজে রান্না করবে বলে জেদ ধরেছে। বুয়াকে কাজে সাহায্য করতে বলেছে তৃপ্তি। সুমিও তৃপ্তির সাথে তাল মেলাচ্ছে। আজ অফিস ছুটি থাকায় তৃপ্তির সাথে আছে সুমি। বুয়া উপায় না পেয়ে কিভাবে কি করতে হবে বলে দিচ্ছে। তৃপ্তি সব শুনেই রান্না করছে। সুমি পাশ থেকে বিভিন্ন জিনিস দিয়ে তৃপ্তিকে হেল্প করছে। যদিও আগে থেকে তৃপ্তির একটু একটু রান্নার কাজ জানা ছিল, গ্রামে সালমার সাথে রান্নার কাজে হেল্প করার সময় শিখে নিয়েছে তৃপ্তি, তবে কখনো পুরোপুরি রান্না করা হয়নি। নিদ্র সকালেই নাস্তা খেয়ে বাসা থেকে বেরিয়ে আসছে ক্লাবে। ক্লাবের ভিতরে প্রবেশ করে নিদ্র দেখলো রাশেদকে ঘিরে বসে আছে সবাই। কিরে, ওকে ঘিরে বসে আছিস কেন তোরা? নিদ্রর গলার আওয়াজ পেয়ে সবাই নিদ্রর দিকে তাকালো। জ্যাক হো হো করে হেসে উঠে বলল, আয় এখানে বস। শোন, এ রাশেদ কি কাজ করেছে? কি করেছে? বলতে বলতে একটা চেয়ার টেনে বসলো নিদ্র। সাব্বির রাশেদের মাথায় গাঁটটা মেরে বলল, এই শালা একটা মেয়ের জন্য নিজের হাত কেটে ফেলেছে দেখ। মানে? কথাটা বলে রাশেদের হাতের দিকে তাকালো নিদ্র। বাম হাতের কবজির উপর ব্যান্ডেজ রাশেদের। সুজন পাশ থেকে বলে উঠল, এই শালা নিজের খালাতো বোনকে ভালোবাসে। ওই মাইয়ার যেই তেজ রে ভাই, মাইয়া তো রিলেশনে যাবে না, মানে যাবেই না। এই শালা কাইন্দা হাত মাত কাইটটা এই মাইয়ারে আজ রাজি করাইছে। সুজনের কথা বলার ভঙ্গি দেখে সবাই হো হো করে হেসে উঠল। রাশেদ অসহায় মুখ করে সুজনের দিকে তাকালো। নিদ্র রাশেদকে হালকা করে ধাক্কা মেরে বলল, আমাদের ট্রিট কইরে হারামি। ভালো কথা বলছিস, তোর জন্যই বসেছিলাম। ওই রাশেদ, এবার বল টিট কখন দিবি? এতক্ষণ তো বলছিলি নিদ্র আসলে তারপর বলবি, এবার বল। রাহুলের কথা শুনে রাশেদ বলল, আজ রাতে হবে ক্লাবের মধ্যে। রাশেদের কথা শুনে নিদ্র ভাবনার মাঝে পড়ে গেল। সবাই নিদ্রর দিকে তাকিয়ে রইল। কিন্তু রাতে তো আমি থাকতে পারবো না, কিউটি একা বাসায়। তোরা তো জানিস মা আমার বাবা সিঙ্গাপুর গেছে। আরে ভাই, লেট করবো না, 10টার আগেই সব কিছু শেষ করে ফেলবো। নিদ্রর কথা শুনে রাশেদ বলল। নিদ্র হেসে উঠে বলল, তাহলে সমস্যা নেই। এইভাবে বিভিন্ন ধরনের কথা জুড়ে দিল সবাই। আড্ডা জমিয়ে উঠলো ক্লাবের মধ্যে। দুপুরের দিকে বাসায় ফিরে আসলো নিদ্র। শাওয়ার নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। ডাইনিং টেবিলে বসে অবাক হলো নিদ্র, কারণ আজ সুমিও ডাইনিং টেবিলে বসা। তৃপ্তি নিদ্রর প্লেটে বিরিয়ানি তুলে দিল। এরপর সবজি আর সালাদ দিয়ে প্লেটটা সাজিয়ে নিদ্রর সামনে দিল। নিদ্র চোখ বুজে জোরে একটা শ্বাস নিল। বিরিয়ানির ঘ্রাণ বেশ ভালোই বেরিয়েছে। নিদ্র চোখ খুলে একটু সবজি নিয়ে বিরিয়ানি মুখে পড়লো। একটু চিবিয়ে ঢোক গিলল নিদ্র। তৃপ্তি আর সুমি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নিদ্রর দিকে। টেনশনে ঘাম ছুটে গেছে তৃপ্তি আর সুমির। যদিও সুমি আগেই একটু খেয়ে টেস্ট করে নিয়েছে, বেশ ভালোই হয়েছে বিরিয়ানি আর সবজিটা। তবুও নিদ্র কি বলে এজন্য অপেক্ষা। নিদ্র থেকে উত্তর না পেয়ে তৃপ্তি রিন্ডি নিয়ে বলল, কেমন হয়েছে ভাইয়া? নিদ্র ঘর থেকে বেরিয়ে আসলো। এরপর আবারও বিরিয়ানি সবজি সহ মুখে পুরে বলল, ভালো। কে রান্না করেছে? নিদ্র আবারও বিরিয়ানি মুখে পুড়ছে দেখেই তৃপ্তি খুশিতে গজগজিয়ে উঠল।
সে বুঝে গেল নিদ্রর কাছে বিরিয়ানি ভালো লেগেছে। তৃপ্তি খুশিতে লাফিয়ে উঠে বলল, বিরিয়ানিটা আমি রান্না করেছি, আর সবজিটা সুমি আপু বানিয়েছে। ওই বুয়া আছে না, উনি একটু একটু দেখিয়ে দিয়েছেন আমাদের। নিদ্র আর এক লোকমা মুখে পুড়তেই নিচ্ছিল। তৃপ্তির কথা শুনে তৃপ্তির দিকে অবাক দৃষ্টিতে তাকালো নিদ্র। তৃপ্তি রান্না করেছে নিদ্র ভেবেই পাচ্ছে না। তৃপ্তির কথায় ঘোর কাটলো নিদ্রর। সুমি আপু, তুমিও বসে পড়ো, আমি বেড়ে দিচ্ছি। তুমিও বসো, একসাথে খাবো। সুমির কথা শুনে তৃপ্তি আচ্ছা বলল। এরপর দুটো প্লেটে বিরিয়ানি আর সবজি সালাদ নিয়ে সাজিয়ে নিল তৃপ্তি। এদিকে নিদ্র চুপচাপ এক মনে খেয়ে যাচ্ছে। তৃপ্তি নিদ্রর প্লেটের দিকে একবার তাকিয়ে আবারও মুখের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আর একটু দেবো? নিদ্র প্লেটের থেকে মাথা তুলে তৃপ্তির দিকে তাকালো। খাবার চিবাতে চিবাতে বলল, দিবি? দে। বলেই আবারও প্লেটের দিকে তাকালো নিদ্র। তৃপ্তি হেসে ফেললো। সুমিও ঠোঁট টিপে হাসলো। তৃপ্তির এটা ফার্স্ট রান্না। যদিও আগে রান্নাঘরে গিয়েছিল, তবে একটু আধটু নাড়াচড়া দিয়েছে, কখনো ফুললি রান্না করেনি। এবারই তৃপ্তির ফার্স্ট রান্না। তৃপ্তি নিজেদের প্লেট নিয়ে বসে পড়লো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো তৃপ্তি। প্রিয় মানুষটি থেকে প্রশংসা শোনার ফিলিংসটাই অন্যরকম। দেখ রাশেদ, রাত 9:30 বেজে গেছে, আমি আর থাকতে পারবো না। নিদ্রর কথা শুনে রাশেদ সহ সবাই নিদ্রর দিকে তাকালো। সবাই আড্ডা দিচ্ছিল। তখনই নিদ্র কথাটা বলল, আচ্ছা আর একটু বস, আমি রেস্টুরেন্টে খাবার অর্ডার করছি, এখনই চলে আসবে। আরে ভাই, এত হাইপার হচ্ছিস কেন? সুমি তো আছে তৃপ্তির কাছে, তাহলে এত টেনশন করার কি আছে? সাব্বিরের কথা শুনে নিদ্র সাব্বিরের দিকে তাকিয়ে বলল, ওসব তুই বুঝবি না, তোরা যা করার তাড়াতাড়ি কর। এত তাড়া কিসের? আজকে তো রাহুল কথাটা শেষ করতে পারলো না। তার আগেই সবাই রাহুলের দিকে চোখ গরম করে তাকালো। নিদ্র কিছু বুঝতে না পেরে সবার মুখের দিকে এক পলক তাকালো। এরপর রাহুলের দিকে তাকিয়ে বলল, আজই তো কি থেমে গেলি কেন? আরে ও কিছু না, আজকে তো পার্টি দিচ্ছি, তাই বলতে চেয়েছিল অনেক মজা করবো আজ, এই আর কি। নিদ্রর কথা শুনে রাশেদ আমতা করলো। নিদ্র কিছুক্ষণ চুপ থেকে রাশেদকে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গিয়ে রেস্টুরেন্ট থেকে সব আনার ব্যবস্থা কর। নিদ্রর কথা শুনে রাশেদ এখনই যাচ্ছি বলে ক্লাব থেকে বেরিয়ে গেল। বাকি সবাই আবারও বিভিন্ন কথা জুড়ে আড্ডা জমিয়ে দিল। খানিক বাদে দুইজন ওয়েটার সহ রাশেদ খাবার দাবার সহ রেস্টুরেন্ট থেকে নিয়ে ক্লাবে আসলো। সব খাবার দাবারের জিনিস একটা টেবিলের ওপর রেখে ওয়েটাররা চলে গেল। রাশেদ সবাইকে ডেকে খাওয়া শুরু করতে বলল। ফ্রেশ হয়ে এসে সবাই খাওয়া শুরু করলো। খাবারের এক পর্যায়ে নিদ্রর মাথা কেমন ঝিম ধরে উঠলো। নিদ্রর মাথা তুলে সবার দিকে তাকালো। মাথা নিচু করে সবাই খাচ্ছে। যেই পানির বোতল থেকে নিদ্র পানি খেয়েছে, সেই পানির বোতলের মুখের কাছে নিদ্র নাক দিল। বোতল থেকে হালকা কেমন একটা গন্ধ বেরিয়ে আসছে। নিদ্রর আর বুঝতে বাকি রইল না যে তাকে ড্রিঙ্কস খাইয়েছে সবাই। নিদ্রর রাগে গজগজিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ক্ষণিকেই দাঁড়ানো থেকে ক্লাবের মেঝেতে পড়ে গেল সে। নিজেকে যথাসম্ভব শক্ত করে আবারও উঠে দাঁড়ালো নিদ্র। এতক্ষণে সবাই বসা থেকে উঠে নিদ্রর পাশে এসে দাঁড়িয়ে গেছে। জ্যাক পাশ থেকে নিদ্রকে এক হাতে ধরে বলে উঠল, সরি আর তোকে না জানিয়ে এটার ব্যবস্থা করে ফেলেছি। আসলে তোর পানির বোতলে এটা মিশানো ছিল, তুই ভুল করে আমার পানির বোতল থেকে সব পানি খেয়ে নিয়েছিস। নিদ্র কিছু না বলে দাঁত কটমট করলো। রাহুল তাড়াতাড়ি হাতে মুখ ধুয়ে এসে নিদ্রকে আরেক পাশ দিয়ে ধরলো। রাহুল ধরছে দেখে জ্যাক নিদ্রকে ছেড়ে দিয়ে ক্লাবের বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। এরপর নিদ্রকে আবারও এক পাশ থেকে ধরলো। রাশেদ দাঁত কটমট করে বলে উঠল, তোর কোনো আক্কেল নেই জ্যাক, ওর পাশে ওই বোতলটা রাখার কি দরকার ছিল? আরে আমি কি জানতাম নাকি ও আমার পাশ থেকে বোতলে পানি নিয়ে খাবে? রাশেদের কথা শুনে রাশেদের দিকে তাকিয়ে বলল জ্যাক। নিদ্র কিছুটা হাঁফিয়ে বলল, আমি বাড়ি যাব। নিদ্রর কথা শুনে সাব্বির বলল, নে, এবার ওকে বাড়িতে নিয়ে পৌঁছে দেয়া যাক। এই বলে সাব্বির আবারও খাওয়ার টেবিলে বসে খাবার খাওয়ায় মন দিল। জ্যাক আর রাহুল নিদ্রকে ক্লাবের বেসিনে নিয়ে আসলো। এরপর নিদ্রকে হাত মুখ ধুয়ে আবারও টেবিলের কাছে এনে বসালো। নিদ্র টেবিলের ওপর থেকে একটা বোতল নিয়ে মুখের ওপর খানিক পানি ঢেলে দিল। আরে আরে কি করছিস? ওটা নর্মাল পানি না। নিদ্র চোখ গরম করে রাশেদের দিকে তাকালো। রাশেদের যেন গলা শুকিয়ে গেছে। জ্যাক টিস্যু দিয়ে হাত মুখ মুছে নিদ্রকে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসলো। জ্যাকের সাথে রাহুলও বেরিয়ে আসলো। জ্যাক বাইকের ওপর উঠে বসলো। মাঝখানে নিদ্রকে বসালো। তার পেছনে রাহুল বসলো।
নিদ্র হাতের বোতলটা শক্ত করে ধরে আছে। বোতলটার মুখ লাগানো, না হলে এতক্ষণে ফস করে সব পানি বেরিয়ে যেত। বাড়ির সামনে এসে বাইক দাঁড় করানো হলো জ্যাক। রাহুল পেছন থেকে নেমে দাঁড়ালো, এরপর নিদ্রকে নামালো। কিছু হবে না তো জ্যাক? আমার কেন যেন ভয় করছে। জ্যাক বাইক থেকে নামতে নামতে বলল, কিছু হবে না, আঙ্কেল আন্টি বাসায় নেই। এখন চল, ওকে ভিতরে নিয়ে যাই। আমি একা যেতে পারবো এখন, তোরা চলে যাই এবার। জ্যাকের কথা শুনে ঘোর লাগানো কণ্ঠে বলল নিদ্র। রাহুল নিদ্রর মুখের দিকে তাকিয়ে বলল, আরে ভাই, তুই যেতে পারবি না, আমরা রুম পর্যন্ত দিয়ে আসি। রাহুলের কথা শুনে নিদ্র রাহুলকে নিচ থেকে ধাক্কা মেরে ছাড়িয়ে বলল, আমি যেতে পারবো বলছি না, তোর এবার যা, আমি ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, আগে তুই বাড়ির ভিতরে যা, তারপর আমরা চলে যাব। জ্যাকের কথা শুনে নিদ্র আর কিছুই বলল না। হেলতে দুলতে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। কতক্ষণ কলিং বেল বাজালো নিদ্র, কিন্তু কেউ দরজা খুলল না। নিদ্র পকেট থেকে ফোন বের করে কল করলো। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ফোনের শব্দে ঘুম ভেঙে যায় তৃপ্তির। ফোনের স্ক্রিনে চোখ যেতে ঘুম হারাম হয়ে গেল তৃপ্তির। তড়িঘড়ি রুম থেকে বেরিয়ে নিচে আসলো, এরপর দরজা খুলে দিল। নিদ্র ফোন পকেটে পুরে হেলতে দুলতে বাড়ির ভেতর প্রবেশ করলো। তৃপ্তি অবাক দৃষ্টিতে নিদ্রর দিকে তাকিয়ে রইল। জ্যাক দরজার কাছে এগিয়ে এসে তৃপ্তিকে বলল, আসলে ও ড্রিঙ্ক করে ফেলেছে, ভুল করে নিয়ে গেছে ওটা, একটু ম্যানেজ করে নাও ওকে। বাড়িতে টক জাতীয় কিছু থাকলে খাইয়ে দিও। ঠিক আছে ভাইয়া। জ্যাকের কথা শুনে মাথা নিচু করে বলল তৃপ্তি। জ্যাক আর রাহুল তৃপ্তির থেকে বিদায় নিয়ে চলে গেল। তৃপ্তি বাড়ির মেইন দরজা লাগিয়ে পেছনে ফিরে নিদ্রর দিকে তাকালো। নিদ্র এলোমেলো পা ফেলে হাঁটছে। তৃপ্তি দৌড়ে নিদ্রর কাছে আসলো, এরপর নিদ্রকে এক পাশ থেকে ধরলো। নিদ্র এক পলক তাকালো তৃপ্তির দিকে। নেশা যেন আরো ঘিরে ধরেছে নিদ্রকে। তৃপ্তি ধীরে ধীরে অনেক কষ্টে টেনে টুনে নিদ্রকে নিয়ে আসলো দোতলায় নিদ্রর রুমে। তৃপ্তির ছোট শরীরটা নিদ্রর এত বড় শরীরের ভার টানতে হাঁপিয়ে উঠছে। বেডের উপর নিদ্রকে এনে বসালো তৃপ্তি। নিদ্র ধপাস করে শুয়ে পড়লো। তৃপ্তি জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছাড়লো। এরপর নিদ্রর পা থেকে জুতা খুলে নিদ্রর পা দুটো বেডের উপর তুলে দিল। হাত থেকে বোতলটা নিয়ে বেডের পাশে ছোট টেবিলে রেখে দিল তৃপ্তি। নিদ্র পিট পিট চোখ করে তাকিয়ে আছে এক অপরূপার দিকে। এলোমেলো চুলে মাতাল মাতাল লাগছে মেয়েটাকে। টান মেরে তৃপ্তিকে বেডের উপর ফেলে দিল নিদ্র। মাথার মধ্যে কি কাজ করছে নিদ্র সে নিজেও বুঝতে পারছে না। শক্ত করে তৃপ্তর নরম শরীরটাকে চাপটে জড়িয়ে ধরল নিদ্র। তৃপ্তি থমথমি গিয়ে ব্যথায় কুঁকিয়ে উঠল। নিদ্রর থেকে ছোটার ব্যর্থ চেষ্টা করে তৃপ্তি বলে উঠল, ভাইয়া ছাড়ো, কি করছো? ব্যথা পাচ্ছি তো। কিন্তু তৃপ্তির কথা যেন নিদ্রর কানেই গেল না। হঠাৎ তৃপ্তি অনুভব করলো নিদ্র অন্য ঘরের মধ্যে চলে গেছে। নিদ্রর হাত দুটো এলোমেলো ভাবে তার শরীরে বিচরণ করছে। তৃপ্তি তাড়াতাড়ি নিজের হাত দুটো নিদ্রর দুগালে রেখে ফুপিয়ে বলে উঠল, তোমাকে আমি এভাবে চাই না কলেজা, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এই নেশার ঘরে তোমাকে চাই না। আমি তোমাকে সেই রাতে চাই, যে রাতে দুজন স্বামী স্ত্রী পবিত্র মিলনে লিপ্ত হয়। প্লিজ আমাকে এখন ছেড়ে দাও যান, হুঁশে ফিরে আসো। নিদ্র দুগালে হাত দিয়ে জোরে জোরে নিদ্রর মাথাটা নাড়াতে নাড়াতে বলল তৃপ্তি। কিন্তু তৃপ্তির আকুতি যেন নিদ্রর কানেই পৌঁছালো না। চট করে তৃপ্তির অথর জোড়া নিজের অথর দ্বারা আবদ্ধ করে নেয় নিদ্র। তৃপ্তি ফুপিয়ে কেঁদে ওঠে। এমনটা চায়নি সে। গুটে গুটে অন্ধকার রুমে এক কোনায় বিছানার চাদর গায়ে জড়িয়ে বসে কেঁদে যাচ্ছে এক মানবী। শীতের শীতল ফ্লোরে বসে থরথর করে ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে তার। শরীরের বিভিন্ন জায়গায় হাত বুলিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সে। বেডের উপর শারীরিক চাহিদা মিটিয়ে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে আছে এক মানব। হে আল্লাহ, আর কয়টা দিন পর হলে হতো না? বড় আমরা দেশে ফিরেই তো আমাদের বিয়ে দিয়ে দিত। কেন তুমি আমাকে এই দিনটা দেখতে দিলে? আমার যে দম আটকে আসছে, মন চাচ্ছে এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দেই। এইভাবে তো আমি তাকে চাইনি। স্বামী রূপে তাকে কাছে চেয়েছি, যার জন্য আমি তাকে নিজের থেকে দূরে দূরে রাখার চেষ্টা করেছি এই কয়েকদিন। হ্যাঁ মানছি, আগে তাকে নিজের কাছে আসতে দিয়েছি, আর এর কারণ হলো সে যেন অন্য কারোর প্রতি দুর্বল না হয়। কিন্তু যখন বড় আম্মুর সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলল, তখন থেকে আমি তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছি। আর আজ সেই দুর্ঘটনা ঘটেই গেল। কেন আমার সাথে এমন হলো? কথাগুলো বলেই দুঃখে কেঁদে উঠল তৃপ্তি। ব্যস্ত শহরের কোনো এক মসজিদে ভোরের আজান দিচ্ছে মৌলবী। আজানের সুর ধীর গতিতে কানে এসে লাগছে তৃপ্তির। না,
আমি কাঁদছি না। সে তো আর ইচ্ছে করে আমার সাথে এমন করেনি, নেশার কারণে এমন করেছে। কিন্তু মন যে মানছে না। কি করব আমি এখন? আমার যে সব শেষ। ধীরে ধীরে বসা থেকে ওঠার চেষ্টা করছে তৃপ্তি, কিন্তু পা দুটো যেন ভেঙে আসছে তার। হাতে ভর দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো তৃপ্তি। বিছানার চাদরটা গায়ের উপর আরো ভালোভাবে জড়িয়ে নিল। এরপর খুঁড়িয়ে বেডের কোণে এসে দাঁড়ালো। বাহিরে থেকে একটু আধটু আলো কাঁচের জানালা দিয়ে রুমের ভেতরে আসছে। সেই আলোয় তৃপ্তি ঘুমন্ত নিদ্রর মুখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। অবু হয়ে শুয়ে আছে নিদ্র, মাথাটা ডান পাশে কাত হয়ে আছে। পিঠের দিকে চোখ যেতে বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলো তৃপ্তি। স্পষ্ট নখের আঁচড় দেখা যাচ্ছে সারা পিঠে। দগদগ করছে নিদ্রর পিঠের আঁচড়গুলো। শত চেষ্টা করেও নিজেকে আজ রক্ষা করতে পারেনি তৃপ্তি। নিদ্রর গায়ের উপর একটা কম্বল টেনে দিল সে। এরপর ফ্লোর থেকে নিজের জামা কাপড় নিয়ে খুঁড়িয়ে নিদ্রর রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসলো। ওয়াশরুমের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দিল তৃপ্তি। হাতের জামা কাপড়গুলো ওয়াশরুমের এক কোণায় ছুঁড়ে মারল। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়লো। ঠান্ডা পানিগুলো বিছানার চাদরের ওপর দিয়ে শরীরে পড়ায় কেঁপে উঠল সে। ঘাড়ের পাশে কামড়ের জায়গাটা জ্বলে উঠলো। ডুকরে ফুপিয়ে কেঁদে উঠলো তৃপ্তি। বেশ অনেকটা সময় শাওয়ার নিয়ে গায়ে টাওয়ালটা জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। এরপর কাবার থেকে একটা সেট থ্রি পিস বের করে পরে নিল। কিছুদিন আগে এই থ্রি পিসের সেট আমিনা কিনে দিয়েছিল তৃপ্তিকে। জায়নামাজ বিছিয়ে তার উপর দাঁড়িয়ে পড়লো তৃপ্তি। চোখ দুটো বাদ মানছে না, অঝরে পানি ঢলছে। সকাল 7:30 বাজে। ঘুমের মধ্যে হঠাৎ তৃপ্তি অনুভব করলো কেউ তাকে ডাকছে। ভোরে নামাজ পড়া শেষ করে নিদ্র রুমে আবারও গিয়েছিল তৃপ্তি। নিদ্র পিঠে মলম লাগিয়ে নিজের রুমে ফিরে আসে আবারও। এরপর বেডের উপর শুয়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। পিটপিট করে চোখ খুলে সামনে তাকালো তৃপ্তি। সুমিকে দেখে ঘুমটা পাতলা হয়ে গেল। শরীরটা একটু নাড়াতে নিলে তৃপ্তি বুঝতে পারলো তার শরীরে বেশ কয়েক জায়গায় ব্যথা করছে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল গতকালকে রাতের সব কথা। কিরে, ঘুম থেকে উঠবি না আজ? গতকাল সকালে 6টায় ঘুম থেকে উঠে পড়েছিলি। সুমির কথার উত্তরে তৃপ্তি কি বলবে বুঝতে পারছে না। শরীরটাকে কম্বলের ভিতরে গটিয়ে রেখে তৃপ্তি বলল, আসলে আপু, আজ উঠতে মন চাচ্ছে না। ঘুম একটু বেশি হয়ে গেছে। তুমি মনে হয় অফিসে যাবে। অফিসের ব্যাগপত্র নিয়ে আসছো দেখছি। অফিসে যাচ্ছিলাম, কিন্তু নিচে তোকে না দেখে উপরে আসলাম। বুয়া বাইরে দাঁড়িয়ে আছে, আর যেন দরজাতেই লাগানো। ভাগ্য বলো সিঁড়ির দরজা লাগাসনি, নাহলে তো আমি এসে তোকে দেখাতেই পারতাম না। তৃপ্তি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুমির দিকে। সুমি থামতে তৃপ্তি বলল, আপু, তুমি একটু কষ্ট করে বাড়ির মেন দরজাটা খুলে দাও, আর বুয়াকে বলে দিও রান্নাঘরে সব আছে, সকালের জন্য নাস্তা বানিয়ে নিতে। আমি একটু পরে আসছি। তৃপ্তির কথা শুনে সুমি আর কিছুই বলল না। তার অফিসে লেট হয়ে যাবে ভেবে তাড়াতাড়ি তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো। এরপর নিচে গিয়ে দরজা খুলে বুয়াকে সব বলে সুমি নিজের অফিসের দিকে চলে গেল। এদিকে তৃপ্তি বালিশে মাথা ঠেকিয়ে টানটান হয়ে শুলো। এরপর চোখ দুটো বুঝে নিল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়লো। হঠাৎ তৃপ্তির ফোন বেজে উঠলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল তৃপ্তির। চোখ খুলে ডান হাত দিয়ে চোখের পানি মুছে ফোন হাতে নিল সে। ফোনের স্ক্রিনে জুই নাম ভেসে আছে। ভ্রু কুঁচকে গেল তৃপ্তির। এই মেয়ে এত সকালে ফোন করছে কেন? তৃপ্তি বুঝতে পারছে না। কল রিসিভ করে কানে ধরলো তৃপ্তি। হ্যালো তৃপ্তি। বলো। তৃপ্তি এমন শব্দ পেয়ে জুই বলল, এখনো ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছি, ভালো লাগছে না শোয়া থেকে উঠতে। আর শুয়ে থাকতে হবে না, আমি 10টার দিকে তোদের বাসার সামনে আসছি। তোকে নিয়ে একটু পার্কে যাব ঘুরতে, তুই রেডি থাকিস। জুইয়ের কথা শুনে তৃপ্তি কপাল কুঁচকে গেল। অসহায় ভাবে বলল, আমি কোথাও যেতে পারবো না জুই, বাসা থেকে আমাকে কোথাও যেতে দিবে না। আরে ইয়ার, মাত্র 1 ঘন্টার ব্যাপার, প্লিজ দোস্ত না করিস না। তুই আমার সাথে গেলে অনেক উপকার হবে। বাসা থেকে তোর নাম বলে বেরোতে পারবো। তুই তো জানিস এখন আমাকে বাসা থেকে বেরোতেই দেয় না মম। এখন তোর কথা বলে আমি বাসা থেকে একটু ঘুরতে বেরোবো, আর ঘোরার সময় যদি তোকে আমার সাথে আমার পরিচিত কেউ না দেখে তাহলে কেলেঙ্কারি হবে। আমাকে আর বাসা থেকে বেরোতেই দেবে না। আর তোর বড় আম্মুরা তো সিঙ্গাপুরে গেছে, তোর কোনো ভয় নেই, আমি আছি। নিদ্র ভাইয়াকে একটু ম্যানেজ করে রেডি রাখিস, প্লিজ প্লিজ প্লিজ। জুই এত বড় বক্তব্যে তৃপ্তি কি বলবে বুঝতে পারছে না। মেয়েটা এমন করে রিকোয়েস্ট করছে, ফেলতেও পারছে না। আচ্ছা, আমি দেখছি। দেখছি না, তোকে আমার সাথে যেতেই হবে। ঠিক আছে বোন, আমি যাব। তুই বাসার সামনে এসে আমাকে কল দিস। থ্যাঙ্কস দোস্ত, এখন রাখছি তাহলে, বাই। 10টায় রেডি থাকিস। এই বলে জুই খুশি হয়ে কল কেটে দিল।
তৃপ্তির সাথে জুঁইয়ের প্রায় প্রতিদিনই কথা হয়। জোরে নিঃশ্বাস ছেড়ে কান থেকে ফোন সরালো তৃপ্তি। এরপর ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। ব্যথায় শরীরটাকে বেড থেকে নামিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। ফ্রেশ হওয়ার সময় ঘাট থেকে জামাটা একটু সরিয়ে দেখছিল তৃপ্তি। দাঁতগুলোর দাগ লাল হয়ে আছে। মলম লাগিয়েছিল, হয়তো জামার মধ্যেই সব মলম লেগে মুছে গেছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি।